আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের দলীয় রাজনীতি বন্ধে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। FH হলে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থী গ্রেপ্তার। জুলাই গণহত্যার বিচার শুরু হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া বললেন আইন উপদেষ্টা। গণহত্যায় জড়িতদের সঙ্গে আলোচনা হবে না মন্তব্য। দেশে সার সংকট দ্রুতই কেটে যাওয়ার আশ্বাস। বিদেশি সার কোম্পানির বকেয়া পরিশোধ করা হচ্ছে দাবি। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ। ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করার আশা। এবং চেন্নাই টেস্টে হাসান মাহমুদের বোলিংয়ে প্রথম 2 সেশন বাংলাদেশের। অশ্বিনের সেঞ্চুরি ও জাদেজার সঙ্গে বড় পার্টনারশিপে বিপদ কাটাল ভারত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর OTT প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের দাবি, সাধারণ ছাত্র বেশে ছাত্রলীগ একজন মানসিক রোগীকে পিটিয়ে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনায় দুঃখ প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনার পর জরুরি সিন্ডিকেট সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের সব ধরনের রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। বুধবার রাত 8টার দিকে মোবাইল চুরির অপবাদে তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের গেটের সামনে থেকে হলের ভিতরে ধরে নিয়ে যান শিক্ষার্থীরা। পরে তাকে দফায় দফায় মারধর করেন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাকে ফজলুল হক মুসলিম হলের ক্যান্টিনে রাতের খাবার খাওয়ানো হয়। এরপর দক্ষিণ গেটের গেস্টরুমে নিয়ে জানালার সঙ্গে পিছনে হাত বেঁধে মারধর করলে তিনি অচেতন হয়ে পড়েন। এক পর্যায়ে ওই যুবক অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। রাত 1টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিকে এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমাদের নানান মেকানিজমে আমরা চেষ্টা করছি ওদেরকে শান্ত রাখার, তবে অধিকাংশই এটা অনুসরণ করছে। বাট না হলে এই অঞ্চল এতদিন এরকম অভিভাবকহীন ছিল, কোনো দুর্ঘটনা ঘটে না, এটা তো হতো না। শিক্ষার্থীরা নিজেরা যদি নিজেদের অবস্থা না বুঝতো, কিন্তু এর মধ্যে কিছু তো থাকে যারা সবসময় একটু তাদেরকে নিয়ন্ত্রণে রাখা একটু ডিফিকাল্ট। সেই দুর্ঘটনাটাই এখানে ঘটেছে। নির্যাতনের ঘটনায় নিহত ওই যুবককে মানসিক রোগী দাবি করেন জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, সাধারণ ছাত্রের আড়ালে ছাত্রলীগ এই অমানবিক কাণ্ড ঘটিয়েছে। গতকালের এই দুটি ঘটনার প্রমাণিত হয়েছে ছাত্র রাজনীতি ক্যাম্পাসের মূল সমস্যা নয়, গত কয়েক বছরের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার মাঝে তৈরি হওয়া সিস্টেমই এখানে খুনি মানসিকতা তৈরি করছে। তাই গোটা ব্যবস্থাটি সংস্কার প্রয়োজন। শীঘ্রই সুষ্ঠু তদন্তের মাধ্যমে সব অপরাধীদের বিচারের আওতায় আনার কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সকালে একটা অভিযোগ দায়ের করে, একটা এজাহার দায়ের করে। আমরা এটাকে FIR হিসেবে গ্রহণ করি। অলরেডি মামলা হয়েছে এবং এই সংক্রান্তে তদন্ত কার্যক্রম চলমান আছে। তদন্তের পরে আসলে পুরো বিষয়টা ক্লিয়ার হবে যে কি হয়েছিল বা এটা কি বিষয়। এটা আমরা তদন্তের পরে আসলে পুরো বিষয়টা ডিসক্লোজ করতে পারবো বা রহস্য উদ্ঘাটন হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। 1 অক্টোবরে কাজ শুরু করে 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেবে 6 সংস্কার কমিশন। গণহত্যায় জড়িতদের বাদে রাজনৈতিক দল ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। প্রধান উপদেষ্টার সঙ্গে সংস্কার কমিশন প্রধানদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম জানিয়েছেন, এই সংস্কারের কাজ শেষ করে রাষ্ট্র সংস্কারে আরও কাজে হাত দেওয়া হবে। নীলাদ্রি শেখরের রিপোর্ট।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে হাত দেয়। সেই ধারাবাহিকতায় নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন এবং সংবিধান সংস্কারে গঠন করা হয়েছে ৬টি সংস্কার কমিশন। কমিশনের প্রথম বৈঠকে কি হবে কমিশনের কার্যপদ্ধতি, কিভাবে সদস্য বাছাই করা হবে এসব নিয়েই আলোচনা হয়েছে। কমিশনের সদস্যরা থাকছেন অবৈতনিক। বৈঠক শেষে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সবকিছু চূড়ান্ত করা হবে। তো আমরা মোটামুটি মোটা দাগে কয়েকটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে যে কমিটিগুলো আপনার 1 অক্টোবরের মধ্যে কাজ শুরু করবে এবং আমরা আশা করছি ওনারা 31 ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট আমাদের জমা দিবেন এবং সেই রিপোর্টের ভিত্তিতে নেক্সট ফেজ বা সেকেন্ড ফেজে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ওনার নেতৃত্বে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী সেটা রাজনৈতিক দলগুলোর সাথে এই সংস্কার ভাবনা নিয়ে আলোচনা শুরু করবে। যারা গণহত্যাকারী ছিল, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, আমাদের প্রায় 1000 মানুষকে হত্যা করেছে, বিচারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সাথে কোনো আলোচনা হবে না। তাদের বাদে সমাজে যত প্রতিনিধিত্বকারী শ্রেণী আছে, রাজনৈতিক দল আছে, তারপর আপনার সামাজিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র সংগঠন, আমাদের এই বিপ্লবী অভ্যুত্থানে যারা ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গণহত্যার বিচার শুরু হলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে। আমরা একটা কর্তৃত্ববাদী সরকারের অধীন ছিলাম, আমরা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছি, ভোটাধিকার থেকে শুরু করে বহু ক্ষেত্রে আমাদের বঞ্চনা, এবং অতীতটা যেন আবার পুনরাবৃত্তি না ঘটে। এই জন্যই কতগুলো পরিবর্তন আনতে হবে, কতগুলো সংস্কার করতে হবে। এই ৬টি সংস্কার কমিশন আসলে যেই প্রায়োরিটি বেসিসে কাজ করবে, ফলত এই জিনিসগুলোকে যদি আমরা গুছিয়ে আনতে পারি, এর পরবর্তীতে আরো অনেকগুলো সংস্কার কমিশনের প্রস্তাবনা আমাদের অলরেডি আছে টেবিলে, এবং কমিশনগুলো এই ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ স্বাধীন থাকবে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফেরার পর নির্বাচন কমিশন পুনর্গঠনের কাজ শুরু করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। চলতি মৌসুমে দেশে সার সংকট হবে না। সার আমদানি করতে প্রয়োজনীয় ডলার সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে চ্যানেল আইকে জানিয়েছেন কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদউল্লাহ মিয়ান। তিনি বলেন, সার আমদানির জন্য প্রয়োজনীয় ডলারেরও ছাড় দেয়া হয়েছে। সার আমদানি প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানান কৃষি সচিব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ডলার সংকটের কারণে সাম্প্রতিক সময়ে সার আমদানিতে কিছুটা স্থবিরতা দেখা দেয়। সারের প্রয়োজনীয় মজুত না থাকায় দুশ্চিন্তায় পড়েন কৃষক, কিন্তু এই অবস্থা কেটে যাচ্ছে। প্রায় 12 লক্ষ মেট্রিক টন সার আমাদের নন ইউরিয়া মজুত রয়েছে, যেটা আমাদের এখন অনগোয়িং, প্লাস হচ্ছে আমরা আপকামিং যেগুলো রয়েছে সেগুলো মিলাইলে আমি কোনো সারের সংকট দেখছি না। কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার আমদানিতে কয়েকটি দেশের কাছে যে বকেয়া ছিল তা প্রায় সব শোধ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেপ্টেম্বর মাসে গত 12 দিনে প্রায় $165 মিলিয়ন বা প্রায় 20,000 কোটি টাকা দেনা শোধ করা হয়েছে। ডলারের কিছু একটু সংকট রয়েছে, এলসি কলার ক্ষেত্রে কিছুটা সীমাবদ্ধতা ছিল। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় বা অর্থ বিভাগ কিন্তু আমাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সারের যে গ্যাপটা আমাদের ছিল পাওনা, সেটা কিন্তু আমাদেরকে যে পরিমাণ ডলার আমরা পেয়েছি তাতে করে কিন্তু আমরা অনেকটা খুবই আশাবাদী এবং আমরা এখন কনফিডেন্ট যে আমাদের সমস্যা নেই। এই মাঝখানের একটু এই ডলারের সার্বিক পরিস্থিতির কারণে একটু গ্যাপ হয়েছে, যেটা অবশ্যই আমরা মনে করছি যে আমরা খুব কনফিডেন্টলি যে এটাকে আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। ডিটিজুর যে টাকাটা পাওয়ার কথা ছিল রাশিয়া এবং কানাডা, সেটা আমরা পুরোটাই করতে পারবো, এবং অন্যান্য যে দেশে ছিল গতকালকে পর্যন্ত সেগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, রাশিয়া, মরক্কো, সৌদি আরব এগুলো। এখন জাহাজ ভাড়ার বিষয়টা আছে, সেটা আমরা গ্রাজুয়ালিও দিতে পারবো, কিন্তু আমরা আশা করছি যে সেটা আমরা পাবো। বেসরকারিভাবে সার আমদানিতে ঋণপত্র খুলতে সমস্যা হবে না বলে জানান কৃষি সচিব। এখানে আমরা বেশ কয়েকটা দেশ থেকে এই আমাদের যে নন ইউরিয়া সার সেগুলো আমরা সংগ্রহ করি, যেমন সৌদি আরব, মরক্কো, চীন, তিউনিসিয়া, কানাডা, এইসব দেশ থেকে আমরা এগুলো এনে থাকি। আমরা যেটা বলবো, এই মুহূর্তে যে সারের মজুত রয়েছে তাতে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত বোথ ইউরিয়া নন ইউরিয়া আমরা খুব কমফোর্টেবলি আমাদের কৃষকদের চাহিদা সেটা মেটাতে পারবো। আসন্ন রবি শস্য মৌসুমের আগেই প্রয়োজনীয় সার আমদানি করা হবে, সাথে দীর্ঘমেয়াদে মজুত বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।
গত 5ই আগস্ট সরকার পতন ও শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে নানামুখী সমস্যা দেখা দিয়েছে নারায়ণগঞ্জের শিল্প খাতে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে দখল ও আধিপত্য বিস্তারের পাশাপাশি চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলায় জড়িয়ে হয়রানি করারও অভিযোগ করছেন অনেক শিল্প মালিকরা। নারায়ণগঞ্জ থেকে ফিরে আক্তার হোসেনের রিপোর্ট। প্রাচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জে রয়েছে তৈরি পোশাক সহ কয়েক হাজার শিল্প প্রতিষ্ঠান। লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে ইপিজেড, বিসিক ও এর বাইরের কারখানাগুলোতে। গত 5ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ধাক্কা লেগেছে এই শহরে। রাজনৈতিক পরিচয়ে উঠতি নানা গ্রুপ, উপগ্রুপ ও নেতাদের উপদ্রব বেড়েছে এই এলাকায়। কোনো প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ব্যবসায়ীরা চাঁদা না দিলে হত্যা মামলায় ফাঁসানোরও অভিযোগ রয়েছে। আমার প্রশ্ন, যে মানুষ মারা যায় 2 মাস আগে, সে কিভাবে মিছিলে আসলো, কিভাবে সে মিছিলে আসার পরে মারা গেল? আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? আমাদের কাছ থেকে চাঁদাবাজি করার জন্য। আমি নিজেই 6 তারিখে স্বাধীনতার পরের দিন যদি বলি 6 আগস্ট আমাকে বাধ্য করা হয়েছে আমার কাছ থেকে চাঁদা নিতে। 40টা বছর ধরে ব্যবসা করে এটাই হচ্ছে আমাদের অর্জন। সেই অর্জনটা এখন ব্যাহত হচ্ছে কিছু উদ্দেশ্যমূলকভাবে। কিছু মানুষ আমাদের বিজনেস ওনারদের নামে, ফকির পরিবারের সম্মানিত সদস্যদের নামে মিথ্যে মামলা দিচ্ছে। বিভিন্ন ছত্রছায়ায় এই মানুষগুলো তাদের মামলা দিয়ে যাচ্ছে, চাঁদাবাজি পায়তারা করছে, শোডাউন করছে, বিভিন্নভাবে আমাদের অপারেশনকে ব্যাহত করার চেষ্টা করছে। চাঁদাবাজির অভিযোগ করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতিও। চাঁদাবাজদের থেকে রেহাই পায়নি বিকেএমইর নেতারাও। কিভাবে হুমকি দুমকি চলছে? আমার চেম্বার 3 লাখ টাকা, 10 লাখের দাবি, 3 লাখ টাকা মিটিয়েছি, 7 লাখ টাকার জন্য চাপ আছে। চাঁদা 1 পয়সা চাঁদা তো দিবই না। যে চাঁদা দিয়েছি চাঁদা ফেরত চাই। আমি নাম উল্লেখ করলাম না, আমি সময় দিলাম। প্রতিটা এলাকায় যেখানে গার্মেন্টসে আজকে অরাজকতা করানো হচ্ছে, সেই সমস্ত এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় লোকজন এবং শ্রমিক নেতৃবৃন্দ, তাদেরকে এই কোনো একটা ক্রান্তিক লগ্নে এখন দায়িত্বশীল ভূমিকা নেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করব। তবে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান ব্যবসায়ীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, নারায়ণগঞ্জ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে নাটোরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। এ উপলক্ষে দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের দুধারে বৃক্ষরোপণ করা হয়। এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। রেজাউল করিম রেজার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধিতে দেশজুড়ে বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচি অব্যাহত রেখেছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে প্রকৃতি ও জীবন ক্লাব নাটোরে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালন করেছে। নাটোরের দীঘাপতিয়া ফুলতলা মোড় থেকে মহাসড়কের 2 ধারে প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়ে গাছের চারা রোপণ করা হয়েছে। এই কর্মসূচিতে শিক্ষার্থী, রোভার স্কাউট এবং স্থানীয় সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। গাছপালা জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতি আরও বেশি সবুজ করে তুলতে পারলে পরিবেশ প্রকৃতির উন্নতি হবে। সুতরাং আসুন আমরা সবাই একসাথে এই বাংলাদেশটাকে সবুজে সাজিয়ে ফেলি। নাটোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক মহাসড়কের দুপাশে চারা রোপণে অংশ নেয় রোভার স্কাউটের সদস্যরা। আসুন সবাই গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, এই ধরনের একটা মহতি উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আজকে গাছ লাগাতে পেরে খুবই খুশি। এমন প্রোগ্রাম আমরা চাই যে প্রতিবারই হোক। আমাদের নেক্সট জেনারেশন যারা তারা দেখতেছে, তারা শিখতেছে, তারাও আমাদের দেখে একসময় আমাদের পরিবারটা তারা করবেই। আমাদের অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি পাবে। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা আমরা সফল করতে পেরে খুবই আনন্দিত। প্রতি বছর যেন এরকম একটা উদ্যোগ না হয়, যাতে করে আমাদের যে বৈশ্বিক উষ্ণায়ন, যে আমাদের গড় তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এটা যেন কমে আসে। এমন কার্যক্রম বৈশ্বিক উষ্ণতা এবং
প্রাকৃতিক বিপর্যয় রোধে সবাইকে উদ্বুদ্ধ করবে আশাবাদ বিশিষ্টজনদের। পরিবেশের ভারসাম্য নিশ্চিত করতে হলে, পরিবেশকে মরুভূমির হাত থেকে রক্ষা করতে হলে এই বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমাদের প্রকৃতির ভারসাম্য রক্ষা, গ্লোবাল ওয়ার্মিং এগুলা থেকে আমাদেরকে রক্ষা পাইতে হলে আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আমাদের আবহাওয়াটা যদি আমরা উষ্ণতাকে যদি আমরা মিটিগেট করতে পারি, তাহলে আমাদের দেশের মানুষ, বাচ্চা, শিশু সকলেই সুন্দর জীবনযাপন করবে। বৃক্ষরোপণের পাশাপাশি পরিচর্যায় গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের আজকে এই বৃক্ষরোপণ কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যম দিয়ে এটাই প্রমাণ হলো যে প্রকৃতিকে আমরা ভালোবাসি। প্রকৃতিকে ভালোবাসতে হলে, প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে হলে গাছের কোনো বিকল্প নেই। বৃক্ষরোপণের মধ্য দিয়েই তারা একই সাথে পরিবেশের প্রতি মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টির জন্য তারা এই কাজগুলো করছে। দেশের পরিবেশ প্রতিবেশ উন্নয়নে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জনসাধারণের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ফিরে এলাম বিরতির পর। দেশে প্রথমবারের মতো স্থায়ীভাবে বসবাস করছে বিরল প্রজাতির পাখি খয়রা কাস্তেচড়া। জয়পুরহাটের গৌরীপাড়া গ্রামে বংশবিস্তারের মাধ্যমে দিন দিন বেড়েই চলেছে এই পাখির সংখ্যা। অনিন্দ সুন্দর পাখির কিচিরমিচিরে বিমোহিত স্থানীয়রা। দুর্লভ এই পাখিগুলো সংরক্ষণে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি বলছেন পাখি বিশারদরা। শফিউল বারি রাসেলের তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। শীতকালে নানা রঙের নানা জাতের পরিযায়ী পাখির কিচিরমিচিরে মুখর থাকে দেশের নদী, হাওর বাওর সহ বিভিন্ন জলাশয়। এদের মধ্যে অন্যতম অনিন্দ সুন্দর বিপন্ন প্রজাতির পরিযায়ী পাখি খয়রা কাস্তেচড়া। শীত শেষে পরিযায়ী এই পাখি আবারও ফিরে যায় নিজ আবাসস্থলে। তবে প্রকৃতির অপরূপ খেয়ালে জয়পুরহাটে বাঁশঝাড় ও গাছে বাসা বেঁধে দীর্ঘ 7 বছর ধরে বসবাস করছে অর্ধশতাধিক খয়রা কাস্তেচড়া পাখি। নিরাপদ আশ্রয় পেয়ে প্রজননের মাধ্যমে বংশ বিস্তার করছে পাখিগুলো। কিচিরমিচির ওই পাখির শব্দ শোনা যায়, ওই শব্দ শুনে আমাদের অনেকের ঘুম ভাঙে। বিকালবেলা আসি ছাদের উপর, আসে দেখি অনেক বড় বড় পাখি, অনেক ঝাঁকে ঝাঁকে পাখি আসে উড়ে উড়ে পড়ে। আমাকে দেখতে খুব সুন্দর লাগে। সবাই এসে ছবি তুলে নিয়ে যায়, কিন্তু মারার জন্য আসে এখানে, কিন্তু আমরা মারতে দিই না। পাখিগুলা খুবই ভালো, কারো ক্ষতি করে না এবং পাখিগুলা প্রায় 7 বছর থেকে এখানে অবস্থিত করতেছে। তাদের ক্ষয়ক্ষতির চিন্তা ভাবনা কেউ করেনি, ওরাও বাচ্চা দিচ্ছে এবং নিরাপদ আশ্রয়ে বসবাস করছে। বিপন্নপ্রায় এই পাখিটিকে প্রথম খুঁজে পান পাখিপ্রেমী সাদমান। বিভিন্ন পাখি আবিষ্কারের নেশায় বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, আবিষ্কারই আমার নেশা। সেই নেশা থেকে ঘুরতে ঘুরতে জয়পুরহাটে এই জায়গাটা আসছি। আসার পর দেখি যে এখানে বিরল এক প্রজাতির পাখি। পাখিগুলো সরেজমিনে পরিদর্শন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক এম মনিরুল এইচ খান। 12-13 বছর আগেও এই খয়রা কাস্তেচড়া পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায়। দুর্লভ এই পাখি সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে বন অধিদপ্তর। আমরা বন বিভাগ থেকে অনেক ধরনের একটা কর্মপরিকল্পনা গ্রহণ করেছি এই পাখি কলোনি সংরক্ষণের জন্য। আশা করি এই কলোনিগুলো সংরক্ষিত হবে পরবর্তী সময়ে। তার প্রয়োজনীয় সকল ব্যবস্থা আমরা গ্রহণ করব। জীববৈচিত্র্য সংরক্ষণে খয়রা কাস্তেচড়া পাখির অবৈধ শিকার বন্ধে সচেতনতার পাশাপাশি আইনের কঠোর প্রয়োগের দাবি পাখি বিশারদদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা গুরুতর অসুস্থ। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে গত 5 মাস ধরে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদের মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ সহ অন্যরা। যাযাবর মিন্টুর রিপোর্ট। বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বিছানায় সময় কাটছে ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকার।
বর্তমানের স্মৃতি মনে না থাকলেও অতীতের স্মৃতি এখনো ভুলে যাননি। সবার স্বাধীনতা ছিল বলেই ওনার কাজটা ছিল দেশের এই স্বাধীনতা দায়িত্ব মুক্তি দেওয়া। গুলবদন নেসা মনিকাকে দেখতে হাসপাতালে যান জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ সহ অন্যরা। মা তো এখানে এখন আছেন 5 মাস, তার আগেও আরও 1 বছর আগে থেকেই খুবই গুরুতর অসুস্থ ছিলেন। হসপিটাল বাসা করেছি। এখন নিয়ে আসার পরে এখানে যেই কন্ডিশন, মানে নানা রকম জটিলতা, কিন্তু ডক্টররা বাসায় নিতে না বলছেন যে ওনার যে কন্ডিশন বাসায় নিয়ে গেলে এটা ডিফিকাল্ট হয়ে যাবে। আমরা যতটুকু যেভাবে পারি তাকে সাপোর্ট দিয়ে যতদিন উনি থাকেন আমাদের কাছে থাকুক। সার্বক্ষণিক মায়ের সঙ্গে আছেন কন্যা নাট্য নির্মাতা মাতিয়া বানু সুকু। ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যে মানুষটি, জনাব আব্দুল মতিন সাহেব, সারা জীবন গণমানুষের কল্যাণে যিনি রাজনীতি করেছেন সততার সাথে, তার সহধর্মিণী যিনিও আন্দোলন সংগ্রামে সবসময় সক্রিয় ছিল, তিনি দীর্ঘদিন অসুস্থ। আমরা মনে করেছি মুক্তিযোদ্ধা হিসাবে আমাদের দায়িত্বই, যেহেতু আমরা বিশ্বাস করি যে আমরা 52 ভাষা আন্দোলনের উত্তরসূরি হিসাবেই 71-এ মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই জন্য আমাদের দায়িত্বের অংশ হিসাবে ওনাকে দেখতে এসেছি। ভাষা সংগ্রামী আব্দুল মতিনের স্ত্রী, এক সময়ের কমিউনিস্ট আন্দোলনের কর্মী গুলবদন নেসা মনিকার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার আপনজনরা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। গণবিপ্লবের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্টকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট কথা বলেন। শেখ হাসিনা ও বাংলাদেশ ইস্যুতে ভারতের করণীয় নিয়ে প্রশ্ন করা হলে বিক্রমাসিংহে বলেন, সবার আগে বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে হবে। What we saw in Bangladesh, did you see it coming? Did you imagine that this would happen in Dhaka? I didn't think it would happen so fast. This would have happened in Sri Lanka if what the opposition said took place. That is, no one was willing to be president. Sheikh Hasina is in India and that has become a big point of contention. There is visible tension between Dhaka and New Delhi. What is your advice to both these players? First is to get stability into Bangladesh. Sheikh Hasina is out of the country. Let her be out of the country. এবারে কৃষি সংবাদ। সাভারে পুরোদমে চলছে রোপা আমনের চাষ। এই মৌসুমে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় গত বছরের তুলনায় বেশি জমিতে চাষ হয়েছে রোপা আমন। বীজতলা তৈরি থেকে শুরু করে ধানের চারা রোপণ পর্যন্ত সব পর্বই কৃষক শেষ করতে পেরেছেন এরই মাঝে। এবারে প্রকৃতি সংবাদ। নিষেধাজ্ঞা শেষে জেলে, বনজীবী ও পর্যটকদের জন্য সুন্দরবন উন্মুক্ত হলেও অনেকটাই কম পর্যটক সমাগম। পর্যটক শূন্য পরিস্থিতিতে লোকসানের আশঙ্কায় ট্যুর অপারেটররা। সকল পারিপার্শ্বিক অস্থিরতা কাটিয়ে আবারও পর্যটক মুখরিত সুন্দরবনের আশা সংশ্লিষ্টদের। এবারে খেলার খবর।